নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। আজকের বিষয় শীর্ষক, বাংলাদেশ ট্রাম্প সাহেবের জমিদারি দিয়ে দিলেন মোদিজিকে। আমরা গতকাল বলেছিলাম, একটা অনুষ্ঠান শুরু করেছিলাম এবং পর্ব 1 বলার পরে আমরা বলেছিলাম যে মোদিজি গিলে ফেলতে চান বিরোধী দল আর তাদের সরকারকে। এই পর্বের যে দ্বিতীয় পর্ব, যেটা 2014 থেকে আর এখন পর্যন্ত, সেটা আমরা আজকে আলোচনা করব। কিন্তু সকালবেলা থেকে যে সার্কাস চলছে, বিশ্বজোড়া সার্কাস, সেটা হবার পরে আমরা ভাবলাম যে না, আজকে আমরা এই বিষয়টাকে, এই মোদিজি গিলে ফেলতে চান বিরোধী দল আর তাদের সরকারকে, এটা আমরা সোমবারে আলোচনা করব, আগামী সোমবারে। যেহেতু শনিবার রোববার আমাদের অনুষ্ঠান হয় না, আমরা সোমবারে আলোচনা করব। আজকে এই ট্রাম্প সাহেবের কিছু কথাবার্তা নিয়ে আলোচনা করাটা খুব দরকার। এই আলোচনা আবার ওই সোমবারে করা যাবে। সাত সকালে উঠেই আমরা আমাদের ইচ্ছের ঝুলি নিয়ে বসি, তাই না? আর চা নয়, কফি খাবো। আজ আমার জলখাবারে ময়দার লুচি আর ফুলকপি দেওয়া সাদা সাদা আলুর তরকারি চাই, কেবল কটা কালো জিরে দেখা যাবে আর একটা লঙ্কা ভাসবে তাতে। এরকম ডিটেইল আমাদের ইচ্ছেগুলো জাহির করি আমরা। সেই ইচ্ছে কখনো ধরা দেয়, কখনো বা ফড়িং হয়ে হুড়ুত করে উড়ে চলে যায়। সেই ইচ্ছের কিছুটা সম্ভব সাধ্যের মধ্যে, আর কিছুটা হলো একটা ফুল কোর্স ডিনার শাহরুখের সঙ্গে, এই ধরনের উইশফুল থিঙ্কিং, যেগুলো পূরণ হবার নয়। তো আমরা সেসব করতেই পারি, কারণ আমাদের ইচ্ছেগুলো তো নিছকই ইচ্ছে। কিন্তু ট্রাম্প সাহেবের ইচ্ছেগুলো, তিনি হলেন দুনিয়ার সবচেয়ে শক্তিধর দেশ, তার হাতে ডলার, তার হাতে লক্ষ লক্ষ মানুষের মারার মারণাস্ত্র, তার হাতে সিআইএ, দুনিয়ার দেশে দেশে তাদের কত শত তাবেদার, কত মিডিয়া আর কলামনিস্টদের টাকা দিয়ে পোষা আছে। তো তিনি যদি ইচ্ছের কথা বলেন, তাহলে তা তো আমাদের গধা পচা খান্তা মান্টাদের ইচ্ছে হবে না। তার মানেই আলাদা। তিনি বলেছেন, তার ইচ্ছে হয়েছে, আমার গ্রিনল্যান্ড চাই। উনি বলে বসলেন গ্রিনল্যান্ড চাই। কার বাবার জমি? তার ইচ্ছে হয়েছে। সব ইলিগাল যে ইমিগ্রেন্টস, অবৈধ অভিবাসন, যাদের বিরুদ্ধে অভিযোগ, অনুপ্রবেশকারী, হাতে হাতকড়া পরিয়ে দেশে পাঠিয়ে দেবেন। তো তারা অবৈধ কে ঠিক করবে? কেন? ওনার প্রশাসন। উনি পুলিশ, উনি বিচারক, খেল খতম, পয়সা হজম। ওনার ইচ্ছে হয়েছে পানামা ক্যানেলটা ওনার চাই। ওনার ইচ্ছে মেক্সিকো আমেরিকা সীমান্ত ঘেঁষে 7 ফুট লম্বা পাঁচিল তুলে দেবেন, আর সেই পাঁচিলের খরচ নেবেন মেক্সিকোর কাছ থেকে। ওনার ইচ্ছে হয়েছে তাই বিশ্ব মানবাধিকার সংস্থা থেকে উনি বেরিয়ে যাচ্ছেন। ওসব ফালতু মানবাধিকার ইত্যাদিতে ওনার কোনো আস্থাই নেই, যেরকম আমাদের মোদিজিরও নেই। চেয়ারে বসেই জানিয়ে দিয়েছেন বাংলাদেশ সমেত বিভিন্ন দেশে যে সাহায্য যেত আজ থেকে সেগুলো বন্ধ। তার ইচ্ছে ঠেলায় বহু প্রান্তিক মানুষ, দরিদ্র মানুষের মাথায় হাত। ওনার ইচ্ছে হয়েছে তাই উনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে এসেছেন। ওটা নাকি চীন বকলমে চালায়, চীনের সংস্থা। নানান ইচ্ছে। ওনার মনে হচ্ছে উনি বলছেন। 1 ট্রিলিয়নিয়ার ব্যবসায়ী ইলন মাস্ককে বসিয়েছেন সরকারি কিছু দায়িত্বে। তো তিনি সেসব করার আগেই লন্ডনে টিউব রেল স্টেশনের বাইরে বাংলা হরফ দেখে বেদম চটে গেছেন। বাংলা কেন? ওয়াই বাংলা? আর ট্রাম্প সাহেব তো অধুনা বাংলার কার্যনির্বাহী সরকারের প্রধান ইউনূস সাহেবের নাম শুনলেও চটে যান। সব মিলিয়ে ট্রাম্প সাহেব, তার সরকার, তার দপ্তরের লোকজনদের ইচ্ছের এই বহর দেখে আমাদের অনেকেই ভাবছেন, এ কোন উন্মাদের প্রলাপ? এ তো আজ পানামা চায়, তো কাল কলকাতার বন্দর, পরশু ঢাকার রমনা ময়দান চেয়ে বসবেন। এই পাগলপন্থী নিয়ে, এই ব্যাপারটা নিয়ে একটু আলাদা দৃষ্টিকোণ থেকে যদি বসেন, তাহলে একটা অন্য মানে বেরোবে। ম্যাডনেস বলছেন তো, কিন্তু একটু খেয়াল করলে দেখতে পাবেন there is a solid pattern in this madness। এই পাগলামির মধ্যে একটা নির্দিষ্ট ছক আছে। প্রতিটা সিদ্ধান্তের পেছনে ট্রাম্প সাহেবের এক পরিকল্পনা আছে। আপনি বিরোধিতা করতেই পারেন, আপনি বলতেই পারেন যে এটা হতে দেওয়া যায় না, কিন্তু ওনার দেশের মানুষজনদের কাছে উনি একটা নতুন দিশা নিয়ে দাঁড়াতেই এই সমস্ত কথাবার্তা বলছেন বা করছেন।
গত বেশ কিছু বছর ধরে, এমনকি এর আগে ট্রাম্প সাহেবের সরকার যখন ছিল তখনও আমেরিকার অর্থনীতি বেশ কিছু সমস্যায় পড়েছিল। দেখা যাচ্ছিল যা বাইডেন আসার পরে ফেটে বেরিয়েছে। সেই সমস্যাগুলো, বাড়তে থাকা বেকারত্ব গ্রাস করছিল আমেরিকাকে, সোশ্যাল সিকিউরিটির ভাড়ার কমছিল, ফান্ড নেই তাই বহু সুযোগ সুবিধে কেড়ে নেওয়া হচ্ছিল, আর অনাবশ্যক যুদ্ধ ইত্যাদির ফলে অনর্গল টাকা খরচ হচ্ছিল, কিন্তু সেরকম কোনো কলোনিও তৈরি হচ্ছিল না যা আমেরিকাকে একতরফা সুবিধে দেবে। এগুলো মাথায় রেখেই ট্রাম্প সাহেব প্রথম যে কাজটা করতে শুরু করেছেন, যেখানে আমেরিকার স্বার্থ নেই, ধান্দা নেই, সেখানে দান খয়রাত বন্ধ। পানামা খালের জন্য একসময় টাকা জুগিয়েছিল আমেরিকা, এবার তা ফেরত চাই। এটা একটা হুমকি যা দিয়ে তিনি আসলে দর কষাকষি শুরু করবেন। একই কথা গ্রিনল্যান্ড নিয়েও। কেবল গ্রিনল্যান্ডের খনিজ তেলই নয়, খনিজ তেলের ভান্ডার সেটাই একমাত্র লক্ষ্য নয়। গ্রিনল্যান্ড হাতে পেলে পুরো আর্কটিক সাগরের ওপরে নজরদারি থাকবে আমেরিকার। এমনিতেই এখন গ্রিনল্যান্ডের উত্তরে একটা আমেরিকান নৌসেনা ঘাঁটি রয়েছে। এই যে অবৈধ অভিবাসন, মানে তাদেরকে ঘাড় ধরে শেকল পরিয়ে যুদ্ধ জাহাজে পাঠানোর ব্যবস্থা কেন? এগুলো হলো ওই দেশের, মানে আমেরিকার বেকার যুবকদের কাছে একটা মেসেজ, এদের জন্য চাকরি পাচ্ছিলেন না, এবারে পাবেন। হিটলারকে দেখুন, হিটলার সেই একই কাজ করেছিলেন। দেশের সমস্ত যুবকদের বলেছিলেন যে ওই ইহুদিরাই হচ্ছে গিয়ে দেশের সবচেয়ে বড় শত্রু, তাদেরকে মারো, তাহলেই হয়ে যাবে, তাহলেই সবার সবকিছু পেয়ে যাবে। এখানেও একটা শত্রু খুঁজে বার করতে হয়। আমাদের দেশে মোদি মুসলমানদের খুঁজে বার করছেন, মুসলিম দুনিয়ায় অমুসলিমদের খুঁজে বার করা হয়, আর আমেরিকায় খুঁজে বার করা হচ্ছে এই অবৈধ অভিবাসনের নামে আসলে কালো বাদামি মানুষদের। আসলে ট্রাম্প আমেরিকাকে এক বিচ্ছিন্ন দ্বীপ হিসেবে তৈরি করতে চাইছেন, এক প্রবল ক্ষমতাধর রাষ্ট্র যে আপনার প্রতিটা ব্যাপারে নাক গলাতে পারবে, কিন্তু আপনি তার ব্যাপারে একটা কথাও বলতে পারবেন না, তার নাগালই পাবেন না। ট্রাম্প সাহেবের এই পাগলামোকে খানিক শেয়ানা পাগলামি বললে ভুল হবে না, কারণ পৃথিবীর প্রত্যেক উগ্র দক্ষিণপন্থী নেতা আদতে এক জঙ্গি জাতীয়তাবাদকে আঁকড়ে ধরেই বাঁচতে চায়। ট্রাম্প সাহেব তার অন্যথা নন। কিন্তু সমস্যা আছে। এসব যদি আজ থেকে 20-25 বছর আগে হতো তাহলে এরা একরকম ছিল, হতে পারত। এখন উল্টো দিকে চীনের উত্থান, নতুন প্রযুক্তিতে তাদের হৈ হৈ করে এগিয়ে যাওয়া। আরে তোমরা চ্যাট জিপিটির কথা বলছিলে, বিলিয়ন বিলিয়ন ডলার খরচা করে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুল তারা তৈরি করেছিলেন। সামনে ডিপসিক রাখা হলো, বলা হচ্ছে ডিপসিক এই সমস্ত থেকেই শিখেছে। তা হ্যাঁ, সভ্যতা তো সেভাবেই শেখে। ট্রাম্প সাহেবের বাবা তো আগুন আবিষ্কার করেনি, আগুন আবিষ্কার করেছিল যে মানুষটা, তার 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 অনেক প্রজন্মের পরে আজকেও আমরা সেইভাবেই আগুন জ্বালাচ্ছি। আগুনকে আমরা আরো আরো আধুনিক করে তুলতে পেরেছি। তো এআই যে টুল ছিল, সেই টুল থেকে যদি আরো একটা উন্নত টুল তৈরি হয়, কেবল উন্নত নয়, অনেক কম পয়সায় সেই টুল তৈরি হয়েছে এবং সারা বিশ্বকে কাঁপিয়ে দিচ্ছে যে দেখো আমরা তার থেকে অনেক ভালো জিনিস করতে পারি। বুঝতে পেরেছে এটা। রাশিয়ার সঙ্গে এক ধরনের আঁতাত তৈরি হবে, করতে চাইছেন ট্রাম্প। আগামী দিনে এক শিবির তৈরির চেষ্টা হবে, কারণ রাশিয়াকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে রাশিয়া চীন ঘেঁষা একটা আলাদা শিবির বিশ্বে তৈরি হবে। বিশ্বে একটা অন্য রকমের ব্যালেন্স অফ পাওয়ার তৈরি হতে চলেছে। সে ব্যালেন্স অফ পাওয়ারের লড়াই এখন শুরু হয়েছে। রাশিয়া মধ্যিখানে পড়ে রয়েছে, ভারতবর্ষ কোনো এর মধ্যেই নেই। ভারতবর্ষ তার সমস্ত কিছু, সে ওই একটা সময়ে ভারতবর্ষ গোটা বিশ্বের নন অ্যালাইনমেন্ট মুভমেন্টের মাথায় বসেছিল। আজকে ভারতবর্ষ কেবলমাত্র তাদের বৈদেশিক নীতির ভুলভাল সিদ্ধান্তের ফলে আজকে আমেরিকায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী পাশে দাঁড়িয়ে আছেন রাষ্ট্রপতি ট্রাম্প, সেখানে যে যে কথাগুলো বলছেন সেগুলো সাধারণভাবেই সহ্য করার কথা না। বলেই যাচ্ছেন, পুরো পরিষ্কার সাফ জানিয়ে দিলেন এই ভারতবর্ষে কোনো ব্যবসা করা যায় না। আমি পরে আসছি সে কথায়। এই যে আমেরিকা বিচ্ছিন্ন হয়ে থাকা যে বিপজ্জনক, সেটা ট্রাম্প বুঝতে পেরেছেন। বিপজ্জনক বুঝতে পেরে তখন ওই চেষ্টাটা করছেন যে কোনোভাবে যদি রাশিয়াকে তার সঙ্গে নেওয়া যায় তাহলে চীনকে একটু, চীন এখন একটা অক্ষ তৈরি হচ্ছে। একটা অক্ষ হচ্ছে গিয়ে ভারতবর্ষ, একটা অক্ষ হচ্ছে গিয়ে আমেরিকা, আর একটা অক্ষ হচ্ছে চীন। এবং এধারে দুধারে মানুষজন জড়ো হবে, দুধারে দেশ জড়ো হতে বাধ্য। এই ব্যালেন্স অফ পাওয়ার তৈরি হওয়ার জায়গাতে দাঁড়িয়ে ট্রাম্প বুঝতে পারছেন যে এটা সাংঘাতিক, এবং সত্যি করেই এটা আমেরিকার জন্য আরো বিপজ্জনক। এই ট্রাম্প সাহেবও বুঝবেন দুনিয়াতে তারাও বন্ধুহীন হয়ে চলতে পারবেন না।
এই রাশিয়া চীন অক্ষের অগ্রগতি আটকাতে মানবাধিকার থেকে শুরু করে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি থেকে অনুন্নত দেশে সাহায্য পাঠানোর কথা তাদের ভাবতেই হবে। আবার তাদের ভাবতে হবে তাদের সঙ্গে কতগুলো দেশকে কিভাবে জুড়ে রাখা যায়, আলাদা হয়ে তিনিও থাকতে পারবেন না। কিন্তু ট্রাম্প সাহেব আপাতত ভাবছেন, আফটারঅল এমনি এমনি তো সেসব দান ধ্যান করেননি। তার যথেষ্ট জিও পলিটিক্যাল ভূ রাজনৈতিক কারণ ছিল। বাংলাদেশে যদি $1 গেছে, আমাদের দেশে যদি 1 বস্তা চালও এসেছে, তাহলে তার পেছনে নিশ্চিতভাবে রাজনৈতিক কারণ ছিল। আমাদের এখন বসে বসে দেখার সময় কখন আমাদের ট্রাম্প সাহেবের এই উৎকট ইচ্ছেগুলোকে বাদ দিয়ে বাস্তব বুদ্ধি জেগে ওঠে। সেই ট্রাম্প সাহেব দুনিয়ার সাংবাদিকদের সামনেই বলে দিয়েছেন যে বাংলাদেশের ব্যাপারটা আমি মোদিজির হাতে ছেড়ে দিলাম। হ্যাঁ, সবার সামনে বসে বলছেন বাংলাদেশের ব্যাপারটা আই লিভ ইট টু মিস্টার মোদি, প্রাইম মিনিস্টার ইন্ডিয়া। ভাবুন, ব্যাস, গদি মিডিয়ার আনন্দ আর ধরে না। দাদাই কইছে পঙ্গির ভাই, আনন্দের আর সীমা নাই। বিরাট হেডলাইন, এবার ইউনিসের কি হবে, এবার ইউনিসের ভাগ্য মোদিজির হাতে, ইত্যাদি ইত্যাদি। কার বাবার জমি কে কাকে দেয়? বাংলাদেশ কি ট্রাম্প সাহেবের বাপকেলে সম্পত্তি নাকি যে তাকে তিনি অন্য কাউকে দেখাশুনো করার দায় দিয়ে দিচ্ছেন? ওদিকে চীন নিয়ে কিন্তু অন্য সুর, সাফ জানিয়ে দিয়েছেন চীনের রাষ্ট্রপ্রধানের সঙ্গে নাকি ওনার বেশ দরম আছে। তো চীন ভারত সীমান্ত নিয়ে যদি ভারত চায় তাহলে ট্রাম্প সাহেব জি জিনপিং এর সঙ্গে কথাবার্তা বলতেই পারেন। মোদিজি এ নিয়ে কিছুই বলেননি। তার বিদেশ দপ্তর থেকে বলা হয়েছে যে চীনের সঙ্গে ব্যাপারটা দ্বিপাক্ষিক, দুপক্ষ বসে মিটিয়ে নেব। কেন বাংলাদেশের ব্যাপারটা ত্রিপাক্ষিক? কেন বাংলাদেশের ব্যাপারটা দ্বিপাক্ষিক নয়? কেন সেখানে বসেই বলতে পারলেন না যে না, বাংলাদেশের সঙ্গে ব্যাপারটা আমরা বুঝে নেবো, আমাদের প্রতিবেশী। চীনের ব্যাপারটা বুঝে নেবো, কারণ চীন সামনে দাঁড়িয়ে আছে। চীনের সঙ্গে চীন যদি তার বাণিজ্য ঘাটতি যা চীনের সঙ্গে আমাদের, সেটার দিকেই যদি হাত বাড়ায় তাহলেই মুশকিল হয়ে যাবে। কাজেই তিনি বাংলাদেশের ব্যাপারে একরকম স্ট্যান্ড, চীনের ব্যাপারে একরকম স্ট্যান্ড। ধরুন রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে তো চলছেই। আমেরিকা, নাটোভুক্ত দেশ জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ডের সাহায্য নিয়ে ইউক্রেন লড়ে যাচ্ছিল এতদিন। আমেরিকা থেকেও বিরাট সাহায্য যাচ্ছিল, বাইডেন তো গিয়েছিলেন ইউক্রেনে। আমেরিকা সাফ জানিয়ে দিয়েছেন ইউক্রেন কেন ন্যাটো জোটে যাবে, আমরা এসব সাহায্য ইত্যাদিতে নেই। ইনফ্যাক্ট ট্রাম্প সাহেব তো বিশ্ব মানবাধিকার সংস্থা বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা সেসব থেকেও বেরিয়ে এসেছে। ওসব ফালতু ব্যাপারে পয়সা বা সময় তিনি খরচ করতে নারাজ। বিশ্ব পরিবেশের যাবতীয় ফোরাম থেকে আমেরিকা সরে যাচ্ছে। খেয়াল করুন আমাদের মোদিজি। মানে বিশ্বে শুধু ধান্দা হবে আর কিচ্ছু না। আমাদের দেশ থেকে ওষুধ যেত আমেরিকাতে, হিরে যেত, অ্যালুমিনিয়াম বা লোহা যেত। এবারে সে বাণিজ্যে 10 নামবে। শেয়ার মার্কেটের দিকে তাকিয়ে দেখুন, পরপর 11 দিন মার্কেট নাপছে তো নাপছেই। ট্রাম্প সাহেব সাফ জানিয়ে দিয়েছেন যে ভারতবর্ষে বাণিজ্য করা একেবারে অসম্ভব। কোথায় বসে জানাচ্ছেন? পাশে মোদিজিকে রেখে বলছেন। একটা রাষ্ট্রপ্রধানকে রেখে এই প্রথম আরেকজন রাষ্ট্রপ্রধান বলছে যে আপনার দেশে বাণিজ্য করা অসম্ভব। বিশাল ট্যারিফ। হার্লে ডেভিডসন ভারতে গিয়েছিল, উনি বলছেন হার্লে ডেভিডসন ভারতে গিয়েছিল বাইক বেচতে, এত ট্যারিফ যে ব্যবসায়ী করতে পারেনি, এতটা শুল্ক। শেষমেশ তাদের ওই দেশে ফ্যাক্টরি তারা খুলতে বাধ্য হয়েছে, তাদেরকে বাধ্য করানো হয়েছে। তো ট্রাম্প সাহেব বলছেন আমরাও ঠিক সেটাই করবো, আসুন এখানে ওষুধ তৈরি করুন। আমাদের এখান থেকে বিশাল ওষুধ, বিরাট একটা আমাদের যে রপ্তানি যা আমেরিকায় হয়, সে আমেরিকার সঙ্গে কিন্তু আমাদের বাণিজ্য ঘাটতি নেই। আমাদের ওটা প্লাস ব্যালেন্স আছে, অর্থাৎ আমেরিকার ঘাটতি আছে, আমেরিকার কাছ থেকে আমরা পাই। কেন? তার কারণ একটা বিরাট ওষুধ আমাদের এখান থেকে তৈরি হয়ে ওখানে যায়। যদিও মজার ব্যাপার হচ্ছে যে সেই ওষুধের যে মূল ইনগ্রেডিয়েন্ট সেগুলো আবার আসে চীন থেকে। চীন ওটা বন্ধ করে দিলে আমেরিকায় ওষুধ হবে না। তো আমেরিকা বলেছে যে ঠিক আছে, আপনারা এখানে এসে ফ্যাক্টরি তৈরি করুন, আমরা ওই অত শুল্ক আমরা চাপাবো ওটার উপরে। আর তত শুল্ক চাপালে হবে না, ব্যবসায়ী হবে না। তো কাজেই ওনারা বলে দিয়েছেন আমরাও ঠিক ততটা ট্যারিফ, মানে যতটা শুল্ক ভারত চাপাবে ততটা আমরা চাপাবো, রেসিপ্রোকাল ট্যারিফ, এই কথাটা তিনি ব্যবহার করছেন। যখন এসব বলছেন তখন ফাদার অফ ডেমোক্রেসি বিশ্বগুরু মোদিজি পাশেই দাঁড়িয়ে আছেন। এমনকি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এটুকুও বলতে পারলেন না যে অবৈধ অভিবাসন অনুপ্রবেশের দায়ে দেশ থেকে বার করে দেওয়া হবে। ঠিক আছে, মানে এটা ঠিক কি ঠিক নয় এ নিয়ে একটা থিওরিটিক্যাল আলোচনা হতে পারে, কিন্তু একটা রাষ্ট্রের দিক থেকে রাষ্ট্রপ্রধান বলতেই পারেন যে হ্যাঁ এটা ঠিক, এটাই উচিত।
কিন্তু তার জন্য হাতে পায়ে শেকল বেঁধে যুদ্ধ বিমানে করে পাঠাতে হলো কেন? এই প্রশ্ন কেন তিনি করলেন না? আসলে সমানে সমানে মর্যাদা নিয়ে বাঁচার জন্য যে মানসিক দৃঢ়তার প্রয়োজন পড়ে, যে নৈতিক অবস্থান জরুরি হয়, তার এক ফোঁটাও মোদিজির নেই। সাহেবদের হেহে করে জড়িয়ে ধরার মধ্যেই তার স্বর্গপ্রাপ্তি। একটা উদাহরণ তুলনার জন্য দিই, মনে আছে মার্কিনী সপ্তম নৌবহর আসছে ভারতের দিকে, ভারতবর্ষের দিকে। ইন্দিরা গান্ধী তখন সোজা সাপটা ভাষায় জানিয়ে দিয়েছিলেন তিনি তার অবস্থান বদলাবেন না, বদলাননি, আমেরিকা আটকে গিয়েছিল। ওটাকে বলে নৈতিক দৃঢ়তা। আর একটা উদাহরণ দেব না, কারণ চাঁদে আর ওই ইয়েতে কোনো তুলনা হয় না, সেই তুলনা টানার ইচ্ছেও আমার নেই। সে বহুকাল আগে নেতাজি হিটলারের সাক্ষাৎকার, দেখা হতেই তিনি হিটলারকে সোজা জানিয়েছিলেন যে আপনার ওই মেইন ক্যাম্পে যে ভারতবর্ষ নিয়ে তার ধারণা, আপনি যা লিখেছেন, যে অবস্থান আপনার, সেটা আমি মানি না, আই ডিসএগ্রি। হ্যাঁ, এইটা বলার ক্ষমতা ছিল সেদিন। বিশ্বজয়ের ইচ্ছে নিয়ে এক উন্মাদের সামনে দাঁড়িয়ে সত্যি কথাটা মুখের ওপরে বলেছিলেন নেতাজি, সেই দেশের প্রধানমন্ত্রী যিনি নাকি মাদার অফ ডেমোক্রেসির ফাদার। তিনি মিউ মিউ করলেন, বলতে পারলেন না আমার দেশের নাগরিককে ওইভাবে হাতকড়া পরিয়ে যুদ্ধ বিমানে পাঠানোটা আমি প্রতিবাদ করছি। আসলে বিশ্বাসঘাতক সাভারকারের শিষ্যের সেই মানসিক দৃঢ়তা থাকার কথাও নয়। আর সব থেকে মজার ব্যাপার হলো, তখন যখন এক মার্কিন সাংবাদিক তাকে জিজ্ঞেস করলেন যে তিনি তো আদানি, মানে গৌতম আদানির ঘনিষ্ঠ, তো তিনি তো ফেঁসে আছেন, মানে গৌতম আদানি, সেসব নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কি কোনো কথাবার্তা হলো? প্রথমে তো ভাষাই হারিয়ে ফেলেছিলেন তিনি, কারণ তিনি তো অভ্যস্ত আম চুষে খাবেন না, চেটে খাবেন না, কেটে খাবেন গোছের প্রশ্নতে। এদেশে কোনো সাংবাদিক সম্মেলন তিনি আজও পর্যন্ত করেননি। যেদিন করবেন তারপরের দিনে তিনি মুখ দেখানোর জায়গাও খুঁজে পাবেন না। তো বসুধৈব কুটুম্বকম ইত্যাদি বলার পরে তিনি যা করলেন সেটা প্রায়শই সংসদে বা জনসভায় করেন। হাত পা নাড়িয়ে ঘাড় ঝাঁকিয়ে বললেন দুদেশের রাষ্ট্রপ্রধানরা তাদের বৈঠকে এসব নিয়ে আলোচনা করেন না। রিয়েলি রিয়েলি আপনি যেখানে যান সেখানেই পেছনে আদানি আম্বানির ফ্লিট থাকে কেন? কেন সেই দেশগুলোর সঙ্গে তাদের বাণিজ্যিক চুক্তি হয়? আপনি যাবার পরেই এমনি এমনি আমরা কি সকালবেলায় দুব্য ঘাস দিয়ে জল খাবার সারি? তাই কি আপনার মনে হয় মিস্টার চৌকিদার? ভাবুন ভাবুন কি চলছে, ভাবতে থাকুন, ভাবতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে সামনের সোমবার। আজকে এখানেই শেষ করছি। নমস্কার। Thank you.